জুলাই বিপ্লবের পর সারা দেশে যে উত্তেজনা তৈরি হয়েছিল, হাসিনার 15 বৎসরের স্বৈরাচারী শাসনের পর এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান ঘটে যায় বাংলাদেশে। তারপর এত সুষ্ঠুভাবে যে নির্বাচন হতে পারে সেটা ছিল কল্পনাতীত। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাতারে কাতারে এসে তারা ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছেন, কিন্তু ভোট ঠিক যতটা সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে, ভোট গণনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বড়সড় অনিয়ম হওয়ার খবর গোটা দেশ জুড়ে। এমনকি জামাতে আমির তিনি সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি পরিষ্কার করে তিনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির প্রবীণ যারা নেতা, যাদের জয়কে সুনিশ্চিত করবার জন্যে কাউন্টিংয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সে বিষয়ে তার কাছে সুস্পষ্ট খবর রয়েছে। যদিও যে কথা আমরা বলছিলাম, আজ জামাতে আমির তিনি যে সহনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যে বাংলাদেশের জামাতে ইসলামী, এনসিপি সহ যে 11 দলীয় জোট এই ভোটে বিএনপির সঙ্গে মোকাবেলা করেছিল, তারা এই ভোটের ফলাফলকে মেনে নিয়েছে, পরাজয় স্বীকার করেছে। জনগণ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে বিরোধী দলের, সেই দায়িত্ব আগামী দিনে তারা সুষ্ঠুভাবে পালন করতে ব্রত হয়েছেন। কিন্তু প্রশ্ন, যেখানে জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পর সবচাইতে বড় ঘটনা, যে জুলাই বিপ্লবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুলের 1581 জন ছাত্র হাসিনা সরকারের পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে, 20,000-এরও বেশি বিপ্লবী আন্দোলনকারী তারা চিরদিনের মতো পঙ্গু হয়ে গিয়েছে। এতগুলো প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল, জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবকে পুঁজি করেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের অগণিত মানুষ। তারপর এই নির্বাচন, এবং এই নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয়, সে মানুষের ভোটেই হোক কিংবা ভোট গণনায় কারচুপিতেই হোক, এখন এটাই সত্য যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। আগামী সোমবার কিংবা মঙ্গলবার তারেক রহমান বিএনপির পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন, এবং তারই সাথে বিএনপি দলের প্রবীণ নেতৃত্ব মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন এবং মির্জা ফখরুল আলমের মতো নেতারা তারা হেভিওয়েট প্রার্থী হিসেবে ভোটে জয়লাভ করেছেন, এবং তারা আগামী দিনে নিশ্চিতভাবেই বাংলাদেশের বড় বড় মন্ত্রিত্বের পোর্টফোলিও তারা লাভ করবেন। এইখানেই প্রশ্ন সব থেকে বড় আকার ধারণ করে, যাদের নামে এতদিন বাংলাদেশে ভুরি ভুরি দুর্নীতি, সন্ত্রাস, একাধিক অভিযোগ, সেই কালিমা লিপ্ত রাজনৈতিক নেতৃত্ব, অতীতে যাদের নামে কোর্টে থানায় অসংখ্য মামলা ঝুলেছিল, যারা সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, সেই নেতৃত্বই নতুন করে বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। তাহলে জুলাই বিপ্লবের তাৎপর্য কোথায় গিয়ে থাকলো? বাংলাদেশে আগামী দিনে আর কোনোদিনও স্বৈরাচারী শাসকের যাতে জন্ম না হয়, দেশের মানুষের টাকা অন্যায় করে চুরি করে বিদেশে যাতে আর হাওলা না হয়ে যায়, দেশের মানুষকে যেন পুলিশের হাতে গুলি খেয়ে অন্যায়ভাবে মরতে না হয়, তার জন্যই তো আন্দোলন করেছিলেন এই ছাত্র যুবরা। যদি সেই বিপ্লবের পর বাংলাদেশে এই ধরনের একটা নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিশেষজ্ঞ মহলে একটা বড় সড় প্রশ্ন উঠে গেছে, এই সরকারের ভবিষ্যৎ কি? বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কি? তারা যে স্বপ্ন নিয়ে ভোট দিয়েছেন, তাদের স্বপ্ন কি আদৌ সত্যি সত্যি পূরণ হবে? আবু সাঈদ বুক চিতিয়ে দিয়েছিলেন বাংলাদেশের জন্যে, ফাহাদ গুলি খেয়েছেন, খুন হয়েছেন বাংলাদেশকে নতুন করে গড়বার স্বপ্ন নিয়ে। ওসমান হাদি সর্বশেষ তিনি বলি হলেন বাংলাদেশের নির্বাচনের বলি। তিনি দেশকে ভালোবেসেছিলেন এবং আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন শক্তিশালী বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেছিলেন এই তরতাজা যুবক
যিনি এখন কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত আছেন চিরশান্তির ঘুমে, চির উন্নত শির তিনি করতে চেয়েছিলেন। বলো বীর, বলো উন্নত মামশির, সেই দাবি রেখে যিনি প্রাণ দিলেন বাংলাদেশের জন্য, সেই ওসমান হাদির কি হবে? আগামী দিনের বাংলাদেশ এই হাদিকে কি মনে রাখবে? আগামী দিনের বাংলাদেশ যে সরকার নির্বাচিত হয়ে আসলো, আবু সাইদের স্মৃতি, ফাহাদের স্মৃতি, তারা আগামী দিন কি লালন করবে? মির্জা ফখরুল আলম, যিনি হাদি খুন হবার পর 3 বার চেষ্টা করেও ওসমান হাদির নামটি সঠিক করে বলতে পারেননি, হাজি হাজি তিনি বলছে, এমনকি ইনকলাব মঞ্চের নাম পর্যন্ত তিনি বলতে পারেননি। দুর্ভাগ্য বাংলাদেশের, এই মির্জা ফখরুল আলম হয়তোবা আগামী দিনে বাংলাদেশের কোনো হেভিওয়েট মন্ত্রী হবেন, কিংবা আরো যদি কপাল ভালো হয় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। স্বাভাবিকভাবেই হবেন, কারণ বাংলাদেশের 2/3 আসন জয়ী হয়েছে বিএনপি এককভাবে। তাই বর্তমান বাংলাদেশে বিএনপি যা চাইবে তাই করবে, আর সেটাকে আগামী দিনে বাংলাদেশের জনতাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। যারা বিপ্লবীদের কটাক্ষ করেছে, বিপ্লবীদের যারা হেয় করেছে, যে বিপ্লবীরা প্রাণের রক্তের বিনিময়ে বাংলাদেশে জুলাই বিপ্লব ঘটিয়েছিল, তাদের উপর ভর করে বিনা পরিশ্রমে এই বিএনপি নেতারা তারা আজ রাষ্ট্র ক্ষমতা ভোগ করবে। অতীতে শেখ হাসিনা সরকার যেভাবে দেশের সম্পদকে বিদেশে পাচার করেছে, হাসিনা সরকারের মন্ত্রীরা দিন রাত শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের পরিবারে গুণকীর্তন করে তারা নিজেদের পরিবারের আখের গুছিয়ে নিয়েছে। ঠিক একই পথে বাংলাদেশ আবার একই জুতোতে পা গলালো। ফলে বর্তমানে যে সমস্ত এমপিরা নির্বাচিত হলেন, তারাও ঠিক ওই একই পরিবার বন্দনাতেই তাদেরকে রত থাকতে হবে। এতদিন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান করে দিন রাত যে ভজন গীতি হতো বাংলাদেশের বেতার কেন্দ্রে, বজ্রকণ্ঠ বলে ভোরবেলায় বাজিয়ে দেওয়া হতো সেই কথা, একইভাবে আগামী দিনে শুনতে হবে নতুন এক পরিবারতান্ত্রিক গান। সেখানে তারিক রহমানের বন্দনা গীতি শুনতে হবে সকাল এবং রাত। নতুন করে যে একটা পরিবারতান্ত্রিকতা মুক্ত, রাজতান্ত্রিক কাঠামো মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার যে স্বপ্ন দেখেছিল ওসমান হাদিরা, সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে গেল এই নির্বাচনী রায়ে। বাংলাদেশের মানুষ 2026 সালে বিএনপি দলের এই নির্বাচনী জয়ের পর সময়ের নিরিখে 2027 সালে না গিয়ে টাইম মেশিনে চেপে সময়ের ঘড়ি বেয়ে 2009 সালে এসে পৌঁছালো। ঠিক যেভাবে শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিকে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, বৈষম্য যেভাবে আতুর ঘরে পরিণত হয়েছিল বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ জুড়ে, সেই একই পথে এগোচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। কারণ তারেক রহমান এবং তার যে প্রবীণ নেতৃত্ব, যারা সরকারের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন আগামী সোমবার মঙ্গলবার, সেই মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রী যারা হবেন বলে গুঞ্জন ইতিমধ্যেই, তাদের নামে ঝুড়ি ঝুড়ি অভিযোগ ছিল। খোদ তারেক রহমান, যাকে বাংলাদেশের একটা বড় অংশ খাম্বা তারেক বলে চিনতেন, হাওয়া মহলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশে সরকার চলেছিল, সেই সরকার পৃথিবীর ইতিহাসে অন্যতম দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে কুখ্যাত হয়ে উঠেছিল। এবং সেই সময় খালেদা জিয়ার ছায়াতে বাংলাদেশের সরকার পরিচালনা করার যে অন্যায় অভিযোগ উঠেছিল তারেক রহমানের বিরুদ্ধে, হাওয়া ভবন থেকে সরকারের যাবতীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা এবং বেআইনিভাবে বিপুল পরিমাণে চাঁদাবাজি এবং জুলুমবাজি করার অভিযোগ উঠেছিল এই তারেক রহমানের বিরুদ্ধে। যদিও জুলাই বিপ্লবের পর তার নামে ওঠা সমস্ত অভিযোগকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে তাকে নির্দোষ বলে ঘোষণা করা হয়। এমনকি তার সাথে মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবরদের মতো যাদের নামে বেআইনিভাবে বিপুল পরিমাণে রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করা, নিজের পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে বিপুল পরিমাণে সম্পত্তি বিলিয়ে দেওয়ার যে অভিযোগ ছিল, তাদেরকেও সুপ্রিম কোর্ট বেকসুর খালাস ঘোষণা করে দেয়। সেই সমস্ত লোকজন তারাই আজ ভাগ্যের পরিহাসে নতুন করে নতুন সরকার গড়তে যাচ্ছে।
জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ ছাত্র যুবরা আন্দোলন করেছিল হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু অদ্ভুতভাবে বিএনপি দলের যারা এতদিন ঠিক একই কাজে অভিযুক্ত ছিল সেই সমস্ত নেতা নেত্রীরাই আগামী দিনে বাংলাদেশের চালক রূপে আসন গ্রহণ করতে যাচ্ছেন। এইখানেই প্রশ্ন ওঠে, সত্যি সত্যি কি বাংলাদেশ নতুন পথে এগোচ্ছে, নাকি ঘড়ির কাঁটা পিছিয়ে দিয়ে অতীতের দিকে এগোতে শুরু করেছে? তাহলে বিপ্লব, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তার কি হবে? এই নির্বাচনের সঙ্গেই তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশে গণভোট সম্পন্ন হয়েছে, যে গণভোটে 68% মানুষ রায় দিয়েছে গণভোটের পক্ষে এবং বিপক্ষে মত এসেছে 31.94%। 60% মত পক্ষে এলেই গণভোটের প্রস্তাব গৃহীত হওয়ার যোগ্য হয়। যেহেতু বাংলাদেশে 68% ভোটদাতা তারা মত দিয়েছে গণভোটের প্রস্তাবের পক্ষে, তাই আশা করা হচ্ছে আগামী 180 দিনের মধ্যেই যে একগুচ্ছ প্রস্তাব জুলাই বিপ্লবের দাবি ছিল সেগুলো বাস্তবায়িত হবে। প্রথমত কোনো প্রধানমন্ত্রী 10 বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান হিসেবে কার্যভার চালাতে পারবেন না, এটা পৃথকীকরণ করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে এতদিন এক কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কেবলমাত্র লোকসভা ছিল, কোনো উচ্চ কক্ষ ছিল না। তাই এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, উচ্চ কক্ষ আগামী দিনে 100 জন সদস্য বিশিষ্ট এই উচ্চ সভা আগামী দিনে নিশ্চিতভাবে তৈরি হবে, এটা আশা করা যায়। পাশাপাশি বিচার ব্যবস্থাকে স্বতন্ত্র করা। এতদিন প্রধানমন্ত্রী, বিশেষ করে শেখ হাসিনার সময়ে 2009 সালের পর থেকে তিনি সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে নিজের হাতে নিয়ে তিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালিয়ে আসছিলেন। বিচারক কে হবে সেটাও ঠিক করতেন প্রধানমন্ত্রী। এই ব্যবস্থাকে ভাঙার জন্য এবার গণভোটে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী দিনে সুপ্রিম কোর্ট তার বিচারপতি কে হবে সেটা স্বতন্ত্রভাবে ঠিক করবেন না প্রধানমন্ত্রী। এবং অপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে একজন এমপি চাইলে তিনি দলের যে সিদ্ধান্ত বা দলের যে মতামত তার বিরুদ্ধেও তিনি মতামত দিতে পারবেন লোকসভায়, তাতে তার সদস্যপদ খারিজ হবে না। এতদিন ধরে বাংলাদেশের লোকসভাতে যে কুনাট্য আমরা দেখে এসেছি যে প্রতিজন সাংসদ তার নির্ধারিত 2 মিনিট সময় বা 5 মিনিট সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার গুণকীর্তন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণকীর্তন করতে গিয়েই 4.5 মিনিট কাটিয়ে দিতেন 5 মিনিট সময়ের মধ্যে। 30 সেকেন্ড সময়ও তিনি তার নিজের এলাকাকে দিতেন না। এই যে চাটুকারিতার রাজনীতি, বাংলাদেশে আগামী দিনে পরিবর্তন কি হবে এটাই প্রশ্ন। তাই গণভোটে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে সেই প্রস্তাব আগামী 180 দিনের সময়ে এই নির্বাচিত বিএনপি সরকার তারা বাস্তবায়িত করার পথে হাঁটে কিনা সেটা তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখা দরকার। বিরোধী জামায়াতে ইসলামী, এনসিপি জোট, বাংলাদেশের সাধারণ প্রতিটি মানুষ তাদের আজ সজাগ হবার সময় এসেছে, তাদের আজ হাতে দায়িত্ব গ্রহণ করার সময় এসেছে। তারা যদি সজাগ না হয়, বাংলাদেশের গণমাধ্যম তারা যদি দায়িত্বভার গ্রহণ না করে, সরকারকে যদি পদে পদে প্রশ্ন না করে, সরকারের সদিচ্ছা নিয়ে, সরকারের উদ্যোগ নিয়ে, তাহলে বাংলাদেশ পুনরায় নতুন করে আরো এক স্বৈরাচারী সরকারের জন্ম হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা যে কথা বলবো, বাংলাদেশে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, কিন্তু বাংলাদেশ বিপদ মুক্ত হয়নি। বাংলাদেশ এখনো খাদের কিনারায় দাঁড়িয়ে। এই নতুন সরকার আগামী দিনে বাংলাদেশের যে ভয়ঙ্কর বিপদ, যে ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তার যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব কতটা পালন করতে পারে সফলভাবে, নাকি আগামী দিনে মুখ থুবড়ে পড়বে এই সরকার। তার অন্যতম আশঙ্কা এই যে তারেক রহমান তিনি 18 বছর ধরে প্রবাসে ছিলেন, বাংলাদেশে ছিলেন না। সেই সময়ে যে সমস্ত সিনিয়র লিডার বিএনপি যারা বাংলাদেশে ছিলেন, মির্জা আব্বাস এবং সালাহুদ্দিনদের মতো মানুষজন, তারা এই সরকারে হেভিওয়েট মন্ত্রিত্ব পাবেন। তারা তারেক রহমানকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিংবা তারেক রহমান স্বাধীন প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যনির্বাহ করতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। আশঙ্কা এই যে তারেক রহমান যেহেতু তিনি বাংলাদেশ সম্পর্কে এখন পুরোপুরি ওয়াকিবহাল নন, তার উপরে অন্যায় প্রভাব বিস্তার করে তাকে ভুল পথে পরিচালিত করে কিনা ব্যক্তি স্বার্থে এই সমস্ত পুরনো মন্ত্রীরা তা দেখার।
তবে এইখানে আশঙ্কা করা হয় যে ইতিমধ্যেই তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশে চাইলে শেখ হাসিনার পুত্র জয় আগামী দিনে বাংলাদেশে এসে রাজনীতি শুরু করতে পারে। আমরা ইতিমধ্যেই জানি যে আওয়ামী লীগ দল যদিও সরাসরি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের একটা বড় অংশ বিএনপি দলে যোগদান করে বিএনপির জয়কে সুনিশ্চিত করার পথে অনেক বড় ভূমিকা পালন করেছে। তাই আগামী দিনে জামাতে ইসলামী দলের পক্ষে যেটা আশঙ্কা, এই মুহূর্তে বাংলাদেশ এই বিএনপির বিপুল জয়ের ফলে নতুন করে আবারও কোনো স্বৈরাচারী সরকারের জন্ম দেওয়ার পথে হাঁটছে কি? যদি তাই হয় তাহলে শেখ হাসিনা জয় হলো। এই নির্বাচন সত্যিকারের বাংলাদেশের মানুষের জয় হিসেবে সুনিশ্চিত হতে পারল না, কারণ বড়সড় আশঙ্কা বাংলাদেশ এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রী যাদের নামে অতীতে ভুরি ভুরি অভিযোগ ছিল, তারা যদি দায়িত্বভার গ্রহণ করে তাহলে শেখ হাসিনার শাসনের সঙ্গে বর্তমানে নতুন সরকারের শাসন খুব যে আলাদা কিছু হবে তা অনেকেই মনে করছেন না। তাছাড়া তৃতীয় আশঙ্কা এই যে তারেক রহমান যদিও তিনি নিজে নতুন করে নতুন সংকল্প নিয়ে বাংলাদেশ গড়ার কথা ইতিমধ্যেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন, বাংলাদেশে বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করা, ভারতবর্ষের সঙ্গে সম্পর্ককে উন্নত করা, একাধিক প্রস্তাব তিনি দিয়েছেন। কিন্তু আশঙ্কার জায়গা হলো মির্জা আব্বাস এবং লুৎফুজ্জামান বাবরের মতো প্রবীণ যারা নেতা এই মুহূর্তে বাংলাদেশে যারা দাপিয়ে রাজনীতি করছেন বিএনপির পক্ষে, তারেক রহমান বয়সে তাদের থেকে জুনিয়র এবং দীর্ঘদিন তিনি দেশে না থাকার ফলে দেশ সম্পর্কে তিনি অতটা ওয়াকিবহাল নন। তাই প্রধানমন্ত্রী হিসেবে তিনি কতটা স্বাধীনতা পাবেন, বা এই সমস্ত প্রবীণ নেতারা যাদের নামে ভুরি ভুরি অভিযোগ আছে কেলেঙ্কারির, দুর্নীতির, তারা তারেক রহমানকে কিভাবে পরিচালিত করেন তা নিয়ে রীতিমতো আশঙ্কা আছে যে তারেক রহমানকে ভুল পথে পরিচালিত করবেন ব্যক্তিগত স্বার্থে মির্জা আব্বাসদের মতো যারা প্রবীণ নেতা আছে বিএনপির। এই সমস্ত চাপকে কাটিয়ে আগামী দিনে বিএনপি দল নতুন বাংলাদেশ গড়া, উন্নত শক্তিশালী স্বাধীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কতখানি কাজ করতে পারে, যে উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব, যে উদ্দেশ্য নিয়ে এতগুলো শহীদ তাদের বুকে রক্ত ঢেলে দিল বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ আদৌ আগামী দিনে সুনিশ্চিত হচ্ছে কিনা সেই বিষয়ে জামাতে ইসলামের কাজ শেষ হয়নি, তাদের দায়িত্ব শেষ হয়নি। যদিও তারা বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী কিংবা শাসকের আসনে বসতে পারেনি, কিন্তু বিরোধী আসনে থেকেই বাংলাদেশকে সঠিক দিশা দেখানো এই মুহূর্তে সবচেয়ে গুরু দায়িত্ব হিসেবে বর্তালো জামাতে ইসলামের কাঁধে।